নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বপ্নজোর পক্ষ থেকে সমগ্র ভারতবাসীকে জানাই গৌরব ও ভালোবাসা। স্বাধীনতা শব্দটা আমাদের অতি প্রিয়, কিন্তু এই স্বাধীনতার নেপথ্যে যে সকল মানুষের ত্যাগ আমরা ভুলতে বসেছি, তাঁরই একজনের কথা আমরা আজ শুনব জুনিতা পোদ্দারের এই লেখনীতে। সেই মহানায়কের নাম রাসবিহারী বসু। সময়টা 1800 শতকের শেষ, 19 শতকের শুরু। গোটা ভারতের বিপ্লবী সংগঠনগুলো প্রস্তুত হচ্ছে একযোগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। মানুষ বিরক্ত ব্রিটিশদের অত্যাচারে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চারিদিকে তুষের আগুন ধিকি ধিকি করে জ্বলছে। চারিদিকে ছোট ছোট সশস্ত্র আন্দোলন সংগঠিত হচ্ছিল। সেই তুষের আগুনকে দাবানলে পরিণত করার পরিকল্পনা করেছিলেন এক মহানায়ক। ব্রিটিশ শাসকদের অধীনে থাকা ভারতীয় বাহিনীকে নিয়ে তিনি এক সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। লাহোর থেকে কলকাতা পর্যন্ত একই দিনে একযোগে বিপ্লব ঘটানোর পরিকল্পনা তাঁর ছিল, কিন্তু সেই মুহূর্তে তিনি ব্যর্থ হয়েছিলেন। এই পরিকল্পনা সার্থক হলে ভারতের ইতিহাস অন্যরকম হতে পারত। স্বাধীনতা হয়তো অনেক আগেই আসত। দেশের মাটিতে বসে উনি সেটি করতে পারেননি ঠিকই, কিন্তু জীবনের শেষ প্রান্তে বিদেশের মাটিতে জাপানে বসে তিনি তার কাজ পূরণ করে গিয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের পত্তন তাঁরই হাতে। এরপর তার কর্তব্যভার তিনি দিয়েছিলেন আরও এক যোগ্য ব্যক্তি নেতাজির হাতে। তারপরের ইতিহাস আমরা সকলেই জানি, কিন্তু এই নেপথ্যের মহানায়কের জীবনী আজও অনেকের অজানা। ইতিহাসবিদদের কাছে তার সম্পূর্ণ জীবন কাহিনী আজও অধরা। আজকে আমি সেই নেপথ্যের মহানায়কের কাহিনী আপনাদের শোনাব। তার জীবনের কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আমার লেখনের মাধ্যমে। তখনকার ডিএসপি সুনীল চন্দ্র ঘোষের উপর দায়িত্ব ছিল তাকে শনাক্ত করার। অমৃতসরে একটি বাড়িতে তিনি আছেন বলে খবর পেয়ে পুরো বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। তন্ন তন্ন করে খোঁজার পরও তার টিকিটিও ছুঁতে পারল না কেউ। সুনীল ঘোষের নাকের সামনে দিয়ে ব্রিটিশ সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে সেলাম ঠুকে বেরিয়ে গেলেন এক সাফাই কর্মী। সারা গায়ে তার বিষ্ঠা, মাথায় বিষ্ঠা ভর্তি মাটির চেঙারি। গন্ধে বিরক্ত হয়ে সুনীল ঘোষ তাকে তাড়াতাড়ি বিদায় হতে বললেন। সুনীল ঘোষ আদৌ বুঝতে পারলেন না যে তিনি কাকে যেতে বললেন। ওহ, মাফ করবেন, যে সাফাই কর্মীর কথা এখানে বলছি, হয়তো পাঠকদের অনেকেই বুঝতে পারছেন না কার কথা বলছি। হঠাৎ সাফাই কর্মীর কথা কেন? তিনি আর কেউ নন, তিনি হলেন স্বাধীনতা সংগ্রামের মহানায়ক রাসবিহারী বসু, ওরফে চুচেন্দ্রনাথ, ওরফে রাসু। কত নাম ছিল তার। অনেকে বলেন কৃষ্ণের মতো অষ্টাদশ নাম ছিল তার। ছদ্মবেশ ধারণ করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। বহুবার পুলিশের নাকের ডগা দিয়ে ব্রিটিশ শাসকদের মুখে ঝামা কষে দিয়ে তিনি পালিয়ে গেছেন। রাসবিহারী বাবু দেরাদুনের ব্রিটিশ সরকারের অধীনেই চাকরি করতেন। সেখানেই তিনি গোপনে টার্গেট প্র্যাকটিস এবং অন্যান্য অনুশীলন করতেন। ব্রিটিশ সরকারের চাকরি করা এই সোজা সরল মানুষটি যে একজন বিপ্লবী এবং এনার নেতৃত্বে লাহোর থেকে কলকাতা পর্যন্ত বিপ্লবীরা প্রস্তুত হচ্ছেন,
একই দিনে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে। প্রথমে সেটা কেউ বুঝতে পারেনি। যখন বিহারী বাবু দেরাদুনে কর্মরত, তখন সুনীল ঘোষ সেখানে গিয়ে হাজির হন, জানতে চান চুচেন্দ্রনাথের কথা। কি অবস্থা ভাবুন, চুচেন্দ্রনাথকেই তার কথা জিজ্ঞেস করা হচ্ছে। তাকে 100 টাকা পারিশ্রমিক দিয়ে নিয়োগ করেন পুলিশের টিকটিকির কাজ করার জন্য। খবর আনতে হবে তার বাল্যবন্ধু শ্রীশ ঘোষের সম্পর্কে। তিনিও ছিলেন একজন দেশপ্রেমিক বিপ্লবী, থাকতেন চন্দননগরে। এই চুচেন্দ্রনাথ ওরফে রাসবিহারী বসুর জন্ম হয়েছিল 1886 সালের 25শে মে বর্ধমান জেলার সুবলদহ গ্রামে। মাতা ভুবনেশ্বরী দেবী, পিতা বিনোদ বিহারী বসু, এবং তার এক বোন ছিলেন সুশীলা। সুশীলার বয়স 2 বছর হলে রাসবিহারী বসুর মাতৃবিয়োগ ঘটে এবং বিমাতার বোন বামা সুন্দরীর কাছে চন্দননগরে মানুষ হতে থাকেন। সেখানে ডুপ্লে কলেজে পড়াচলীন সময় থেকে তার বিপ্লবী দলের যোগদানের হাতে খড়ি। ডুপ্লে কলেজটি চন্দননগরে প্রতিষ্ঠা করেছিলেন ফাদার বার্থ। তখন ডুপ্লে কলেজে FA ক্লাস পর্যন্ত পড়ানো হয় বলে কলেজটির বেশ নাম। কলেজের অধ্যক্ষ ছিলেন শ্রী চারুচন্দ্র রায় মহাশয়। অধ্যক্ষ মহাশয় রাসবিহারী বসুর লোকাল গার্জিয়ান বামাপদকে ডেকে পাঠালেন। বামাপদ এবং রাসবিহারী বসুর বাবা ছিলেন ভাইরা। বামাপদ বাবুর ভাইয়ের ছেলে ছিলেন শ্রীশ ঘোষ। এই শ্রীশচন্দ্র এবং রাসবিহারী বসু ছোটবেলা থেকেই, বাল্যকত ছিলেনই, একই সঙ্গে পড়াশোনা করতেন। রাসবিহারী বসুর পিতা বিনোদ বিহারী বসু কর্মসূত্রে বাইরে থাকাতে এবং ঠাকুরদা অসুস্থ থাকার জন্য বামাপদ ওকেই তার লোকাল গার্জেন ঠিক করা হয়। অধ্যক্ষের ডাক পড়ায় তিনি ভালোই বুঝতে পারলেন রাসবিহারী বাবু কোনো ঘটনা নিশ্চয় ঘটিয়েছেন। কলেজের ইতিহাস শিক্ষক কামাল উদ্দিন সাহেব ছাত্রদের নাম বিকৃতি করে ডাকায় রাসবিহারী বাবু তা তীব্র প্রতিবাদ করেছিলেন। শাস্তি হিসাবে তিনি তার ডান হাতটি কামাল সাহেবের দিকে এগিয়ে দিয়েছিলেন। প্রথম বেদটা পড়তেই এক ঝটকায় ধরে ফেলেন এবং কেড়ে নেন। এরপর দূর থেকে কালির দোয়াত শিক্ষক মহাশয়ের পীড়ান লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে তিনি ক্লাস ছেড়ে চলে যান। সেদিন সারা রাত তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন অধ্যক্ষ মশাইয়ের সামনে বামাপদবাবু আসার পরে যখন তিনি আসেন, তখন চারুচন্দ্র মহাশয় জিজ্ঞাসা করার পরে তিনি বলেন, কামাল সাহেব কেবল নাম বিকৃতি করাই নয়, সমগ্র বাঙালি জাতিকে অপমান করেছিল। তার জন্য তার মাথার কোনো ঠিক ছিল না, তাই তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। অনেক কথোপকথন এবং অধ্যক্ষ চারুচন্দ্র রাসবিহারীকে জিজ্ঞেস করেছিলেন বঙ্কিমের কোন কোন বই তিনি পড়েছেন, তার মধ্যে কোনটি সব থেকে শ্রেষ্ঠ লেগেছে। রাসবিহারী বসু বিনা দ্বিধায় উত্তর করেছিলেন আনন্দমঠ। অধ্যক্ষ চারুচন্দ্র তার আসন ত্যাগ করে উঠে এসে রাসবিহারীর দিকে একটি বই এগিয়ে দেন, রমেশচন্দ্রের লেখা বঙ্গ বিজেতা। সন্ধ্যাবেলায় সুহৃদ সম্মেলনীতে এসে রাসবিহারী বাবুকে বইটা ফেরত দিতে হবে, অধ্যক্ষকে এবং কামাল উদ্দিন সাহেবের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নচেত তাকে ক্লাসে বসতে দেওয়া হবে না, এটাই ছিল শর্ত। রাসবিহারী বসুকে সুহৃদ সম্মেলনীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে তার বাল্যবন্ধু শ্রীশচন্দ্রের উপর। রাসবিহারী বসু
শ্রীশের কাছ থেকে জেনে নিয়েছিলেন শহীদ সম্মেলনীতে ছেলেদের একটি ব্যায়ামের আখড়া আছে, একটি সুন্দর লাইব্রেরিও আছে। সেখানে তাদের পরিচয় হয় কানাইয়ের সাথে। সেখানে সেদিন অধ্যক্ষ না আসায় কানাই রাসবিহারী এবং শ্রীশ অধ্যক্ষের বাড়িতে যান বইটি ফেরত দেওয়ার জন্য। অধ্যক্ষ চারুচন্দ্র সেখানে সেজবাতির আলোয় ফরাসি গ্রন্থ পড়ছিলেন। তাদের তিনজনকে দেখতে পেয়ে বইটি রেখে তাদের সাথে কথাবার্তা শুরু করলেন। অধ্যক্ষ তার ছাত্রদের পলাশীর প্রান্তরের ঘটনা বর্ণনা করছিলেন। মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভের বিশ্বাসঘাতকতা এবং মৃত্যুঞ্জয় মীর মদন মোহনলালের আত্মবলিদানের কথা তাদের শোনাচ্ছিলেন। কথা শেষে চারুচন্দ্র তিনজন ছাত্রকে জিজ্ঞেস করলেন, পলাশীর প্রান্তরে সেদিন তারা থাকলে কি করত? শ্রীশ বলেন, যুদ্ধতে হার হয়েছে জানলে তিনি আত্মহত্যা করতেন। কানাইকে জিজ্ঞেস করায় কানাই বললেন, বন্দুকের শেষ গুলিটি তিনি আত্মহত্যা করে অপব্যয় করতেন না, গুলিটা বাঁচিয়ে রাখতে বিশ্বাসঘাতক মির্জাফরের জন্য। ফিরে আসতেন মুর্শিদাবাদে মির্জাফরকে তার বিশ্বাসঘাতকতার চরম শাস্তি দিতে। কিন্তু রাসবিহারী বসু চুপ ছিলেন। তিনি তখন কোনো উত্তরই করেননি। পরে সেখান থেকে বেরিয়ে এসে শ্রীশ এবং কানাইকে বলেন তিনি টিউটর হবেন। এই কথা শুনে রাসবিহারী বসু আরো দুজন মিত্র কানাই এবং শ্রীশ ঠিক বুঝে উঠতে পারলেন না তার উদ্দেশ্য। এর সাথে তো বন্ধুত্বই বিচ্ছেদ হয়। শ্রীশচন্দ্রর সাথেও কিছুদিন তার কথা হয়নি, কিন্তু পরে অধ্যক্ষ চারুচন্দ্র রাসবিহারী বাবুকে দেখে উত্তরটি জানতে চেয়েছিলেন, কারণ সেদিন তার বাড়িতে রাসবিহারী বাবু চুপ ছিলেন। অধ্যক্ষ তার এই কথা শুনে বিচলিত তো হলেন না, বরঞ্চ জানতে চেয়েছিলেন কেন তিনি এরকম হতে চাইছেন। রাসবিহারী বাবু চেয়েছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতেন, তাদের রণকৌশল শিখতে। কোনো জাদু বলে তারা সকলকে করায়ত্ত করে রেখেছে, সেই পন্থা শিখতে চেয়েছিলেন। তারপর সেসব শিখে নিয়ে ভিতরে থেকেই তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চেয়েছিলেন। তার মতে বাইরে থেকে সামান্য কিছু বিপ্লবীদের নিয়ে, সামান্য কিছু অস্ত্র নিয়ে বিশাল ব্রিটিশ সৈন্যের সাথে যুদ্ধ করা যায় না। তাই তিনি আঘাত হানতে চেয়েছিলেন ভেতর থেকে। ব্রিটিশ সৈন্যদের মধ্যে থাকা ভারতীয় সৈন্যদের তিনি একত্র করতে চেয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তার ভাবনা, চিন্তা অন্য সকলের থেকে সত্যি আলাদা ছিল। এই অল্প বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাইরে থেকে বিদ্রোহ ঘোষণা না করে ভেতর থেকে বিদ্রোহ ঘোষণা করতে হবে, তবেই তাদের সমূলে বিনাশ করা যাবে। দূরদর্শিতা এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় তিনি দিয়েছিলেন। কিন্তু অধ্যক্ষ যেই শর্ত দিয়েছিলেন যে কামাল উদ্দিন স্যারের কাছে রাসবিহারী বাবুকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, সেটি রাসবিহারী বাবু করতে পারেননি। শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা না চাওয়ায় তাকে আর ডুপ্লে কলেজে রাখা যায়নি। অধ্যক্ষ একটি চিঠিতে কিছু লিখে তাকে কলকাতায় গিয়ে যতীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে বলেন। সেখানের মর্টন স্কুলে তার ব্যবস্থা করে দেবেন এই আশ্বাস দিয়ে। এরপরই তিনি চন্দননগর ছেড়ে চলে আসেন কলকাতায়। এরপর থেকে তার জীবন নতুন অধ্যায় নিয়ে শুরু হয়। পড়াশোনার সাথে সাথে সক্রিয়ভাবে তিনি বৈপ্লবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন। বিভিন্ন সময়ে বিভিন্ন মহান মানুষদের সান্নিধ্যে তিনি এসেছিলেন। নিজেকে তৈরি করতে থাকেন বৈপ্লবিক
অভ্যুত্থানের জন্য। সময় বয়ে যায় আপন ছন্দে, গঙ্গা দিয়ে আমাদের বিপ্লবীদের কত যে রক্ত বয়ে যায় তার কোনো পরিমাণ নেই। ছোট ছোট বৈপ্লবিক কর্মকাণ্ডের থেকে তিনি চেয়েছিলেন গোটা ভারতবর্ষকে একত্র করে একই দিনে সমস্ত জায়গাতে বৈপ্লবিক অভ্যুত্থান ঘটানোর জন্য, যাতে ব্রিটিশ সরকারকে নাস্তানাবুদ করা যায়। সেইভাবেই চলতে থাকে প্রস্তুতি। সমগ্র উত্তর ভারত তার নেতৃত্বে অংশগ্রহণ করে। তার কথা মতোই নিজেদের বিপ্লবী দলগুলোকে তৈরি করতে থাকে। এর পরের অধ্যায় হলো তিনি তার গোটা জীবনে যত কর্মকাণ্ড করেছিলেন তা যদি বলতে বসি তাহলে হয়তো 5000 শব্দ কম পড়ে যাবে। ব্রিটিশ সরকার যখন কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়, এর প্রতিবাদ জানানোর জন্য রাসবিহারী বাবু একটি নিখুঁত পরিকল্পনা করেন। ব্রিটিশ সরকার একটি উৎসবের আয়োজন করেছিলেন। আয়োজনে উপস্থিত থাকতেন বড়লাট এবং আরও বিশিষ্ট ব্যক্তি। লক্ষ্য ছিলেন বড়লাট। পরিকল্পনা মতো বসন্ত বিশ্বাস ওরফে বিশেকে নিয়ে কাজ শুরু হলো। চাঁদনি চকে বড়লাট হাতিতে করে আসার সময় সশস্ত্র উপস্থিত থাকবেন রাসবিহারী বাবু, বিশে এবং অবোধ বিহারী। রেঞ্জের মধ্যে আসলে তাদের মধ্যে যে কোনো একজন আক্রমণ করবেন বড়লাটকে। সম্পূর্ণ ঘটনাটাই ঘটানো হয়েছিল ছদ্মবেশের আড়ালে। রাসবিহারী বাবু ছিলেন পাঞ্জাবি ব্যক্তির ছদ্মবেশে এবং বিশে ছিলেন তার পত্নীর ছদ্মবেশে, আর অবোধ বিহারীবাবু ছিলেন সাধারণ মানুষের মতো ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে। বিশে ছুড়লেন বোমা, বড়লাট হার্ডিঞ্জ ঢলে পড়লেন, তার ত্রিকলের মৃত্যু হলো না তার, কিন্তু গুরুতর আহত হলেন। তাদের কথা অনুযায়ী ভাইসরয় ইজ চিৎপটাং। এই ঘটনা ইংরেজদের খেপিয়ে তোলে। গোটা ভারত তোলপাড়, কিন্তু আসল মানুষ তিনি কোথায়? তিনি ফিরে গেছেন দেরাদুনে কর্মস্থলে গিয়ে আয়োজন করলেন এক সভার। বড়লাটের ওপর বোমা ছোড়ার প্রতিবাদে আয়োজিত হয়েছিল সভাটি। ভাবা যায় কতটা বিচক্ষণতা, তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতেন তিনি। তখন না ছিল যোগাযোগের জন্য মোবাইল, কম্পিউটার, না ছিল ফোন, শুধু টেলিগ্রাম, নয়তো নিজেকেই সশরীরে পৌঁছে যেতে হতো খবর নিয়ে। তবু কোনোদিনও ব্রিটিশ শাসক দল তার টিকির নাগাল পায়নি। দামাল ছেলেটি সারা ভারত জুড়ে কর্মকাণ্ড চালিয়ে গেছেন। টিকির কথা বলতে আরও একটা ঘটনা মনে এলো। ব্রিটিশ সরকারের এক টিকটিকি ঢুকে পড়ল বিপ্লবী দলে। নাম ছিল কৃপাল সিং। সে মির্জাফরের কাজটি করেছিল। সকল খবর পৌঁছে দিত ইংরেজদের কাছে। ছক কষেছিল গোটা দল সমেত রাসবিহারী বাবুকে সশস্ত্র তুলে দেবেন ইংরেজদের হাতে। দলটিকে ধরতে পারলেও রাসবিহারী বাবুকে ইংরেজরা কখনো ধরতে পারেনি। তিনি টিকুওয়ালা ব্রাহ্মণ সেজে সেখান থেকে পালিয়ে যান। আরও একবার প্রমাণিত হয় ইংরেজ সরকারের অক্ষমতা। ঈশ্বর এবং ভারত মাতার আশীর্বাদ যার সঙ্গে রয়েছে তাকে আটকায় কার সাধ্য? তিনি জাহাজে বসে জাপান পাড়ি দিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় PN ঠাকুরের ছদ্মবেশে। একবারও ইংরেজ সরকার তাকে ধরতে পারলেন না।
ভারত ছেড়ে চলে যাওয়ার কাজে তাকে সাহায্য করেছিলেন তখনকার ডেপুটি ম্যাজিস্ট্রেট গিরিশ নাগ। পাসপোর্ট অফিসে রাসবিহারী বসুকে দেখে তিনি বলেছিলেন, ইনি পিএন ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়া। এরপর বাকি কাজটা অবশ্য রাসবিহারী বাবু নিজেই করেছিলেন। জাপানে গিয়েও কিন্তু তার কাজ থামেনি। সেখানে গঠন করলেন আইআইএল। 1940 সালে এর কর্মভার তুলে দেন সুভাষচন্দ্র বসুর হাতে। রাসবিহারী বসু গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, তখন সেটির নাম ছিল আইএনএ। পরে তিনি এর দায়িত্বভার তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর হাতে। নেতাজি এরপর আজাদ হিন্দ ফৌজ নিয়ে ইংরেজদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছেন তা তো আমাদের সকলেরই জানা আছে। ভারতের যে সকল বিপ্লবীরা ইংরেজদের নাস্তানাবুদ করে ছেড়েছে তাদের মধ্যে রাসবিহারী বসুর নাম আসে সকলের প্রথমে। যে ব্রিটিশ সরকার বিভিন্ন দেশে তার আধিপত্য বিস্তার করে শাসন করে চলেছে তাদেরকেই এক বঙ্গ সন্তান নাকানি চোবানি খাইয়ে ছেড়েছিল। ব্রিটিশ সরকার বহু চেষ্টার পরও তাকে ছুঁতে পারেনি। ধরা পড়লে মাস্টারদা সূর্য সেনের মতো হয়তো তাকেও ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হতো। আজ আমরা স্বাধীন ভারতে বসে শান্তিতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমাদের কাছে স্বাধীনতা দিবসটা নিছকই একটা ছুটির দিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কত রক্ত ক্ষয় এর ফলে এই স্বাধীনতা কারা ছিলেন নেপথ্যের মহানায়ক, কতজনকে আমরা জানি? আমরা কি একবারও স্বাধীনতা দিবসের দিন চুপ করে বসে তাদের বলিদানের কথা কোনোদিন স্মরণ করে রেখেছি? রাসবিহারী বসুকেই বা আমরা কতজন চিনি? একদিনের যুদ্ধেই কিন্তু স্বাধীনতা আসেনি। দীর্ঘ সময় ধরে বহু বিপ্লবীর রক্ত ঝরেছে আমাদের এই স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে। যে স্বাধীনতা আমরা পেয়েছি তার নেপথ্যের মানুষদের আমরা কতজনই বা মনে রাখি? আমরা তার কতটাই বা জানি? আমি বা কতটা জানি? যতটা জানি লিখলাম, যাতে অন্যরা কিছুটা জানতে পারেন। তার আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানালাম। এই সকল মহানায়করা আজীবন নেপথ্যে থেকে গেছেন। তাদের ত্যাগ এবং বলিদানের ফল হিসাবে আমরা সুখের স্বাধীনতা ভোগ করছি। ভারতীয় হিসেবে সকলের উচিত এই সকল মহামানবের সম্পর্কে জানা, ভারতের ইতিহাস জানা। মহানায়কের কথা লিখতে পেরে সত্যি আমি ধন্য। কবি শামসুর রহমানের কথাই বলি, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা হলো খোকার গায়ে রঙিন কর্তা। স্বাধীনতা হলো বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। সবশেষে বলতে চাই, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য।